Hello everybody, welcome back to my The Knowledge Academy channel. I am Mithu De, Public Health Nursing Officer. আমি আগের যে ভিডিওতে অ্যানিমিয়া নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো অ্যানিমিয়ার প্রথম পার্ট, আর আজকে অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। অ্যানিমিয়া বা রক্তাল্পতা এটি হলো অ্যানিমিয়ার সেকেন্ড পার্ট। কারণ অ্যানিমিয়া এত বড় একটা টপিক যেখানে একটা ভিডিওতে এটি সম্পূর্ণ করা সম্ভব নয়, ধৈর্যচ্যুতি ঘটবে। সেজন্য অ্যানিমিয়াকে সম্যকভাবে বোঝার জন্য তিনটে পার্টে ভাগ করা হয়েছে বা ভাগ করেছি। এখানে প্রথম যে পার্ট সে ভিডিওতে আলোচনা করেছিলাম যেটা হলো গ্লোবাল ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম অফ অ্যানিমিয়া, কনসিকোয়েন্সেস অফ অ্যানিমিয়া, এছাড়া ডেফিনিশন, ক্লাসিফিকেশনস এবং কজেস অফ অ্যানিমিয়া, এছাড়া বিভিন্ন ধরনের টার্মিনোলজি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যানিমিয়ার সেকেন্ড পার্ট, কিন্তু এখানে আলোচনা করব হিমোগ্লোবিন এস্টিমেশন ফর ডিটেকশন অফ অ্যানিমিয়া, সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যানিমিয়া এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ আই ফর ডিটেকশন অফ অ্যানিমিয়া। তাহলে আমরা এগোই। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হলো হিমোগ্লোবিন এস্টিমেশন। হিমোগ্লোবিন এস্টিমেশন কেন গুরুত্বপূর্ণ বা কেন জরুরি? নাম্বার ওয়ান, হিমোগ্লোবিন এস্টিমেশন হলো অ্যানিমিয়া ডিটেকশনের একটা ডাইরেক্ট ইন্ডিকেটর। দু নম্বর হচ্ছে ব্লাডের যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কেমন তা এটি মেজার করে। আর তিন নম্বর হচ্ছে শুধুমাত্র অ্যানিমিয়াকে ডায়াগনোসই করে না, এটা ক্লাসিফাই করতেও সাহায্য করে। অর্থাৎ মাইল্ড টাইপের অ্যানিমিয়া নাকি মডারেট অ্যানিমিয়া নাকি সিভিয়ার টাইপ অফ অ্যানিমিয়া, এটা বুঝতে সাহায্য করে এই হিমোগ্লোবিন এস্টিমেশন। অ্যানিমিয়া ডিটেকশন এবং ক্লাসিফিকেশন করার জন্য 2011 সালে WHO কিছু ক্রাইটেরিয়া ঠিক করেছে। সেগুলো হলো বয়স অনুসারে। টোটাল যে এই পপুলেশন, টোটাল পপুলেশনকে বয়স অনুসারে 6টা ভাগে ভাগ করা হয়েছে। দু নম্বর হচ্ছে এই যে হিমোগ্লোবিন আমরা মেজার করছি, এই হিমোগ্লোবিন মেজার করা হয় 1 ডেসিলিটার অফ দ্য ব্লাডের মধ্যে কত গ্রাম হিমোগ্লোবিন রয়েছে সেই অনুসারে। তো এখানে দেখানো হয়েছে যে নো অ্যানিমিয়া, মাইল্ড টাইপের অ্যানিমিয়া, মডারেট অ্যানিমিয়া এবং সিভিয়ার অ্যানিমিয়া। হিমোগ্লোবিন কত থাকলে, অর্থাৎ 1 ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে কত গ্রাম হিমোগ্লোবিন থাকলে বলবো যে আমরা অ্যানিমিয়া হয়েছে অথবা হয়নি। আর যদি হয়ে থাকে অ্যানিমিয়া তাহলে সেটা কোন টাইপের অ্যানিমিয়া, মাইল্ড না মডারেট না সিভিয়ার টাইপ অফ অ্যানিমিয়া। তাহলে আমরা একটু দেখে নিই যে টোটাল পপুলেশনকে 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হলো চিলড্রেন, যারা 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছর অবধি এই শিশুদের কখন আমরা বলবো যে অ্যানিমিয়া হয়েছে। যদি 1 ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন 11 অথবা 11 গ্রামের বেশি হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা বলবো নো অ্যানিমিয়া। কিন্তু এর যদি কমে থাকে তাহলে আমরা বলবো অ্যানিমিয়া হয়েছে। কিন্তু সেই কমটা কত? এখানে মাইল্ড টাইপের অ্যানিমিয়া আমরা তখনই বলবো এই শিশুদের ক্ষেত্রে যে যদি হিমোগ্লোবিন 1 ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে 10 থেকে 10.9 অর্থাৎ 10 থেকে 10.9 গ্রাম যদি হিমোগ্লোবিন থাকে পার ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে তাহলে আমরা বলবো মাইল্ড টাইপের অ্যানিমিয়া হয়েছে। আর মডারেট আমরা কখন বলবো? 7 থেকে 9.9 যদি হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা বলবো মডারেট অ্যানিমিয়া। আর সিভিয়ার হচ্ছে 7-এর নিচে যদি হিমোগ্লোবিন থাকে পার ডেসিলিটার অফ ব্লাডে তাহলে আমরা বলবো সিভিয়ার টাইপের অ্যানিমিয়া হয়েছে এই চিলড্রেনদের ক্ষেত্রে। এই মেজারটাই আবার অন্যরকম হয়ে যাচ্ছে 5 থেকে 11 বছরের শিশুদের ক্ষেত্রে। 5 থেকে 11 বছরের শিশুদের কখন আমরা বলবো যে অ্যানিমিয়া হয়নি, সেটা হচ্ছে 11.5 গ্রাম অফ হিমোগ্লোবিন যদি পার ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে থাকে অথবা তার বেশি থাকে তাহলে আমরা বলবো নো অ্যানিমিয়া। কিন্তু 11.5 গ্রামের যদি কম থাকে তাহলে আমরা বলতে পারি তার অ্যানিমিয়া হয়েছে। কিন্তু কোন ধরনের অ্যানিমিয়া? যদি 11 থেকে 11.4 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড এর মধ্যে যদি হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা বলবো মাইল্ড অ্যানিমিয়া। মডারেট হচ্ছে 8 থেকে 10.9 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে যদি হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা বলবো মডারেট অ্যানিমিয়া। আর যদি 8-এর নিচে থাকে তাহলে আমরা বলবো সিভিয়ার টাইপের অ্যানিমিয়া। এবং এটাই 12 থেকে 14 বছরের শিশুদের ক্ষেত্রে যদি 12 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে অথবা তার বেশি থাকে তাহলে আমরা বলবো নো অ্যানিমিয়া।
মাইল্ড টাইপের অ্যানিমিয়া কখন বলবো তাদের ক্ষেত্রে? না 11 থেকে 11.9 গ্রাম হিমোগ্লোবিন যদি পার ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে থাকে তাহলে আমরা বলবো মাইল্ড অ্যানিমিয়া। আর 8 থেকে 10.9 যদি হয় তাহলে আমরা বলবো মাইল্ড মডারেট অ্যানিমিয়া। আর 8-এর নিচে যদি হয় তাহলে আমরা বলবো সিভিয়ার টাইপের অ্যানিমিয়া। এবারে মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ 15 বছরের অথবা তার ওপরে যে সমস্ত মহিলাকে 15 বছর অথবা তার বেশি যারা বয়স্ক আছেন তাদেরকে একটা ভাগ করা হয়েছে নন প্রেগন্যান্ট ওমেন যদি 15 বছরের বয়স হয় অথবা তার বেশি হয় তাহলে তাদের ক্ষেত্রে 12 গ্রাম অথবা তার বেশি যদি হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা বলবো নো অ্যানিমিয়া। কিন্তু যদি 11 থেকে 11.9 গ্রাম হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা বলবো মাইল্ড অ্যানিমিয়া। 8 থেকে 10.9 যদি হয় তাহলে মডারেট অ্যানিমিয়া এবং সিভিয়ার হচ্ছে 8-এর নিচে। কিন্তু এই মহিলাদেরই একটা ভাগ হয়েছে, এগুলো হচ্ছে নন প্রেগন্যান্ট, কিন্তু এটা হবে শুধুমাত্র প্রেগন্যান্ট ওম্যান 15 বছর বয়সেও হতে পারে অথবা তার বেশি বয়সের প্রেগন্যান্ট ওম্যান হলেও হতে পারে। যত প্রেগন্যান্ট ওম্যান আছে তাদের ক্ষেত্রে এই মেজারমেন্টটা প্রযোজ্য। সেটা হচ্ছে কি না, এখানে নো অ্যানিমিয়া আমরা তখনই বলবো সেটা হচ্ছে 11 গ্রাম হিমোগ্লোবিন যদি পার ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে থাকে তাহলে আমরা বলবো নো অ্যানিমিয়া। এটা কেন? এখানে দেখানো হচ্ছে যে নন প্রেগন্যান্ট ওম্যানদের ক্ষেত্রে 12 যদি হয় বা তার বেশি হলে নো অ্যানিমিয়া, কিন্তু এখানে প্রেগন্যান্ট ওম্যানদের তো আরো হিমোগ্লোবিনের দরকার, কিন্তু সেখানে 11 দেখানো হচ্ছে। এর কারণ হচ্ছে সেই আমরা এর আগের যে পার্ট অ্যানিমিয়ার যে পার্ট 1-এ পড়ানো হয়েছিল যে হিমোডাইলিউশন, সেই হিমোডাইলিউশনের জন্য এখানে হিমোগ্লোবিন প্রেগন্যান্ট পিরিয়ডে কিছুটা কমে যায়। অর্থাৎ এখানে 11 অথবা তার বেশি যদি হিমোগ্লোবিন থাকে তাহলে তাকে অ্যানিমিয়া বলবো না, কিন্তু 11 যদি কম হয় অর্থাৎ 10 থেকে 10.9 যদি হয় তাহলে হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া। মডারেট হচ্ছে 7 থেকে 9.9 যদি হয় তাহলে আমরা বলবো মডারেট অ্যানিমিয়া। আর সিভিয়ার অ্যানিমিয়া প্রেগন্যান্ট ওম্যানদের ক্ষেত্রে 7-এর নিচে যদি হয় হিমোগ্লোবিন তাহলে আমরা বলবো সিভিয়ার টাইপ অফ অ্যানিমিয়া। এবার ছেলে, 15 বছরের ছেলে অথবা তার বেশি বয়স্ক সমস্ত ছেলেদের ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন 13 গ্রাম হয় অথবা তার বেশি হয় পার ডেসিলিটার অফ ব্লাডের মধ্যে তাহলে আমরা বলবো নো অ্যানিমিয়া। কিন্তু 13 যদি কমে হয় তাহলে অ্যানিমিয়া হয়েছে। সেটা কিরকম অ্যানিমিয়া? 11 থেকে 12.9 যদি হিমোগ্লোবিন থাকে তাহলে মাইল্ড অ্যানিমিয়া। 8 থেকে 10.9 যদি থাকে তাহলে হচ্ছে মডারেট অ্যানিমিয়া। এবং সিভিয়ার টাইপের অ্যানিমিয়া তখনই বলবো ছেলেদের যে যদি 8-এর নিচে থাকে হিমোগ্লোবিন তাহলে আমরা বলবো তখন সিভিয়ার টাইপের অ্যানিমিয়া। তাহলে আমাদের এই মডারেট টাইপ এবং সিভিয়ার টাইপে যাওয়ার আগেই আমাদের অ্যাটেনশন দিতে হবে মাইল্ড টাইপের অ্যানিমিয়া যেন না হয় তার দিকে। সাইন অ্যান্ড সিমটমস অফ দ্য অ্যানিমিয়া। সাইন অ্যান্ড সিমটমস অফ দ্য অ্যানিমিয়ার মধ্যে প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে পেলনেস অর পেলর অফ দ্য আই, টাং, নেল বেডস অ্যান্ড হোল বডি। অর্থাৎ হোল বডিতে, নেল বেডে, জিভে এবং হচ্ছে চোখের মধ্যে পেলনেস এবং পেলর দেখা দেয়। তাহলে পেলর কি? পেলর অথবা পেলনেস, এই যে জিনিসটা আমরা জানলাম যে প্রাথমিক যে সাইন সিমটম সেটা হচ্ছে পেলর হয়। তাহলে পেলর হচ্ছে আমরা ডেফিনেশন হিসেবে বলতে পারি পেলর ইজ দ্য পেলনেস অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু দ্য রিডিউসড অ্যামাউন্ট অফ অক্সিহিমোগ্লোবিন অর রিডিউসড পেরিফেরাল পারফিউশন। অর্থাৎ পেলনেস হলো স্কিন এবং মিউকাস মেমব্রেনের একটা ফ্যাকাশে ভাব এবং রেডিশ ভাবটা কমে গিয়ে এই ফ্যাকাশে ভাবটা হয়ে যায়। এটি অক্সিহিমোগ্লোবিন কম থাকার জন্য হয় অথবা পেরিফেরাল পারফিউশন যদি কম হয় তাহলে এই পেলনেস অথবা পেলর ভাবটা থাকে। তাহলে পেরিফেরাল পারফিউশনটা কি? পেরিফেরাল পারফিউশন হচ্ছে আমরা সবাই জানি যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এই অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, কিন্তু শরীরে যদি হিমোগ্লোবিনই কম থাকে তাহলে সে অক্সিজেনের সঙ্গে কম যুক্ত হবে, তাহলে এই অক্সিহিমোগ্লোবিনও কম পরিমাণে তৈরি হবে এবং এই অক্সিহিমোগ্লোবিন কম পরিমাণে তৈরি হওয়ার জন্য সারা শরীরে বা বডিতে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট কম পৌঁছাবে। তার ফলে কি হচ্ছে পেরিফেরাল যে পারফিউশন সেটাও কমে যাচ্ছে।
পেরিফেরাল এই পারফিউশন, পেরিফেরি, শরীরের পেরিফেরি মানে হচ্ছে এক্সট্রিমিটিস। তাহলে আমাদের এক্সট্রিমিটিস কোনগুলো? যা হাত পা, হাত পায়ের আঙ্গুল, এগুলো হচ্ছে পেরিফেরি। তাহলে এই পেরিফেরিতে আমাদের পারফিউশনটা খুব কম পরিমাণে হবে, যেহেতু অক্সিহিমোগ্লোবিন এখানে কম পরিমাণে পৌঁছচ্ছে। আর এই অক্সিহিমোগ্লোবিন কম পরিমাণে পৌঁছাচ্ছে এবং পেরিফেরাল পারফিউশনটা কম হচ্ছে বলে আমাদের বিভিন্ন ধরনের স্কিনের যে মিউকাস মেমব্রেন আছে, সেই স্কিনের মিউকাস মেমব্রেনটা পেললেস অথবা পেলট ভাবটা দেখা দিচ্ছে। মিউকাস মেমব্রেন বলতে আমরা কি বুঝছি? মিউকাস মেমব্রেনটা হচ্ছে আমাদের বডির ভেতরে যে ময়েস্ট লাইনিং থাকে তাকে আমরা বলছি মিউকাস মেমব্রেন। সেটা আমাদের নাকের ভেতরে, আই, চোখের এবং মাউথের মধ্যে যে লাইনিংটা থাকছে তাকে আমরা বলছি মিউকাস মেমব্রেন। আর পেলনেস অথবা এই যে ফ্যাকাশে কালারটা, সেটা যে নর্মাল আমাদের স্কিন টোন, সেখান থেকে আমাদের একটু ফ্যাকাশে কালার হচ্ছে, তার মানে এই নয় যেটা আমাদের যে অরিজিনাল পিগমেন্ট তার উপরে কোনো কিছু এফেক্ট করবে, মানে কালো ফর্সা হয়ে গেল, ফর্সা কালো হয়ে গেল, এরকম না। কিন্তু এটা হচ্ছে একটা টেম্পোরারি ব্যাপার। এখানে যখন ট্রিটমেন্ট করা হবে অ্যানিমিয়ার, অথবা লাইফস্টাইল যদি চেঞ্জ করা হয়, অর্থাৎ মানে আয়রনযুক্ত যদি খাবার দেওয়া হয়, তাহলে এই স্কিন কালারটা আবার নর্মাল পজিশনে ফিরে আসবে, তখন পেলর বা পেলনেসটা একদম চলে যাবে। অ্যানিমিয়া ডিটেক্ট করার জন্য বডির কোন কোন অংশে এই পেলরটা দেখব? এক নম্বর হচ্ছে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা, অর্থাৎ চোখে লোয়ার প্যালপেব্রা যেটা আছে সেখানে আমরা এই পেলরটা দেখব। টিপ অ্যান্ড ডরসাম অফ দ্য টাং, জিভে, সফট প্যালেট, আর সফট প্যালেট মানে মাউথে যে সফট প্যালেট আছে সেখানে। এছাড়া নেল বেডস, নখে, পামার অ্যান্ড প্ল্যান্টার প্যালর, অর্থাৎ হাতে এবং পায়ের চেটোতে পেলরটা দেখব, এবং জেনারেল বডি স্কিন কেমন সেই অনুসারে আমরা বুঝবো যে পেলরটা কেমন, সেই অনুসারে আমরা বুঝবো যে অ্যানিমিয়া কোন ধরনের অ্যানিমিয়া হয়েছে। আমরা এর আগে দেখলাম পেলনেস অথবা পেলর হচ্ছে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে দেখা যায়। তাহলে কনজাংটিভা কি? কনজাংটিভা আমাদের চোখে থাকে। তাহলে এই কনজাংটিভা হলো থিন একটা ক্লিয়ার মেমব্রেন, যেটা আমাদের চোখকে সব সময় প্রোটেক্ট করছে। এবং এই কনজাংটিভার মধ্যে প্রচুর পরিমাণে গবলেট সেল থাকে, যার কারণে গবলেট সেল কি করে না, টিয়ার ফিল্ম একটা তৈরি করছে এবং চোখকে আমাদের লুব্রিকেট করে এবং ভিশনে হেল্প করতে সাহায্য করে। আর এই কনজাংটিভা মোটামুটি দু ধরনের, একটা হচ্ছে প্যালপেব্রাল কনজাংটিভা আর একটা হচ্ছে বালবার কনজাংটিভা। প্যালপেব্রাল যে কনজাংটিভা, এটা হচ্ছে আপার আইলিড এবং যে লোয়ার আইলিড আছে তার ইনসাইড অংশটাকে কভার করে থাকে প্যালপেব্রাল কনজাংটিভা। হেলদি পার্সনদের সবসময় প্যালপেব্রাল কনজাংটিভা পিঙ্ক কালারের হয়, কিন্তু যখন অ্যানিমিয়া হয় তখন এই প্যালপেব্রাল কনজাংটিভা ফেডেড হয়ে যায় এবং তখন একটা ফ্যাকাশে আকার ধারণ করে। আর এই যে বালবার কনজাংটিভা, এটা আই বল, অর্থাৎ হোয়াইট যে অংশটা, চোখের যে হোয়াইট অংশটা, যেটাকে আমরা বলি স্ক্লেরা, সেই স্ক্লেরা অংশটাকে প্রোটেক্ট করে থাকে। এটা হলো বালবার কনজাংটিভা। লোয়ার এই যে প্যালপেব্রাল কনজাংটিভা, এটা হচ্ছে একটা হাফ মুন শেপ। এই যে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা হাফ মুন শেপের, এবং এটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পস্টেরিয়র রিম আর আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়র রিম। এই যে পস্টেরিয়র রিম, এটা হচ্ছে পস্টেরিয়র রিম। এই পস্টেরিয়র রিমটা হচ্ছে স্ক্লেরার সাথে যুক্ত থাকে, এই যে স্ক্লেরার সাথে যুক্ত। আর এই অ্যান্টেরিয়র রিম, এই অ্যান্টেরিয়র রিমটা হচ্ছে আমাদের আই লিডের সাথে অ্যাটাচমেন্ট থাকে। এটার গুরুত্ব আছে। পেলর অফ দ্য আই আমরা কিভাবে ডিটেক্ট করব? তাহলে আমরা ডিটেক্ট করব লোয়ার যে প্যালপেব্রাল কনজাংটিভা আছে সেখানে পেলর কতখানি আছে বা পেলনেস কতখানি আছে, সেটা দেখে আমরা বিচার করব তার অ্যানিমিয়া কোন ধরনের হয়েছে। প্রথমে ক্লায়েন্টকে অথবা পেশেন্টকে আমরা এক্সামিন করব ন্যাচারাল যে লাইট, সেই ন্যাচারাল লাইটে এক্সামিন করব, এবং ক্লায়েন্টকে অথবা পেশেন্টকে আমরা বলবো আপওয়ার্ডলি তাকাতে, ওপরের দিকে, এই যে ওপরের দিকে তাকাতে বলবো, এবং সাইমultaneously আমাদের দুটো থাম দিয়ে তার বা ক্লায়েন্টের যে দুটো লোয়ার আইলিড আছে, সাইমultaneously আমরা কি করব, লোয়ার আইলিডটাকে জেন্টলি ডাউনওয়ার্ডলি পুশ করব, অর্থাৎ নিচের দিকে পুল করব, টানবো নিচের দিকে। আমাদের এই যে দুটো থাম আছে, সেই থাম দিয়ে ক্লায়েন্টের দুটো লোয়ার আইলিডকে আমরা নিচের দিকে জেন্টলি পুল করব। তারপর আমরা তার কালার দেখব, অ্যান্টেরিয়র রিম এবং পস্টেরিয়র রিম কেমন কালার আছে সেটা আমরা দেখব। সেটা কি করে দেখব? যখন আমাদের অ্যান্টেরিয়র রিম মার্কলি রেডার নেই,
পস্টেরিয়র রিমের তুলনায়, অর্থাৎ অ্যান্টেরিয়র রিমটা একটু ফ্যাকাশে হয়েছে পস্টেরিয়র রিমের তুলনায়, তখন আমরা বলবো মাইল্ড অথবা মডারেট পেলর হয়েছে। আর সিভিয়ার পেলর কখন? যখন বোথ অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র রিম দুটোই, এই যে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভার দুটোই, অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র রিম দুটোই একইভাবে পেল এবং ফ্লেশি কালার হয়েছে, তখন আমরা তাকে বলবো সিভিয়ার পেলর হয়েছে। আরও যে সাইটে আমরা পেলর এক্সামিন করব তার মধ্যে আরেকটি হচ্ছে টিপ এন্ড ডরসাম অফ দ্য টাং। টিপ মানে হচ্ছে ফ্রন্ট পার্ট অফ দ্য টাং, এই যে ফ্রন্ট পার্ট অফ দ্য টাং এটা, আর ডরসাম অফ দ্য টাং হচ্ছে আপার সারফেস অফ দ্য টাং। তাহলে এখানে এই যে এই জিভের ওপর এবং যে ফ্রন্ট পার্ট সামনের পার্টটা আছে সেখানে কিন্তু কোনো পেলর নেই, কারণ এই পুরো জিভটাই হচ্ছে পিঙ্কিশ কালার, তার থেকে একটু পেল বর্ণ ধারণ করেছে, এটা হচ্ছে আর একটু মাইল্ড টাইপের, আর এটা হচ্ছে সিভিয়ার পেলর অর্থাৎ একদম ফ্যাকাশে। এরপরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে সফট প্যালেট হচ্ছে আমাদের মুখের মধ্যে থাকে, যেটা হচ্ছে হার্ড প্যালেট, এই যে হার্ড বনি একটা হার্ড প্যালেট, এবং এটা হচ্ছে একটা সফট প্যালেট। তাহলে এই যে সফট প্যালেট, এই সফট প্যালেটে একটা মানে ইয়েলোইশ একটা কালার ধারণ করেছে, অর্থাৎ একটা পেললেস একটা আকার ধারণ করেছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নেল বেড, অর্থাৎ এই যে নখ, নেল বেডে, এখানে নেল বেডটা কিন্তু পিঙ্কিশ কালার, এই পিঙ্কিশ কালারের জন্য এখানে কিন্তু নর্মাল নেল বেড এরকমই হবে। তারপরে পেলর হচ্ছে মাইল্ড টাইপের, সেখানে এই যে এই যে নখগুলো সেখানে কিন্তু পেলর আছে, কিন্তু খুবই হালকা পেলর, অর্থাৎ একটা পেল বর্ণ ধারণ করেছে এই নেলে। আর এখানে হচ্ছে সিভিয়ার পেলর, অর্থাৎ এই নখের এই যে নেল বেডগুলো সেগুলো কিন্তু পুরোটাই ভীষণ পরিমাণে পেল আকার ধারণ করেছে। এরপরে নখের মধ্যে আর একটা জিনিস আমরা দেখব, সেটাকে বলা হয় কয়েলোনয়চিয়া অথবা অনেকে বলে কয়েলোনয়কিয়া। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে স্পুন শেপের নেল, এই যে নেলটা এই যে স্পুনের মতো নিচের দিকে গর্ত হয়ে গেছে এবং দুদিকটা উঁচু মতো ধারণ করেছে। তাহলে এখানেও এটাও কিন্তু একটা অ্যানিমিয়ার আর সাইন সিমটমসের মধ্যে পড়ছে, এটা হচ্ছে কয়েলোনয়কিয়া। এই যে স্পুন শেপের নেল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে দেখা যায়। পামার অ্যান্ড প্ল্যান্টার প্যালোর, এখানে এই যে হাতটা পিঙ্ক কালার, এই যে হাতের চেটো একদমই পিঙ্ক কালার আছে, সেজন্য এখানে কোনো পেলর নেই বা পেলনেস নেই, কিন্তু এখানে এই যে হাতে এটা পিঙ্কিশ, কিন্তু এখানে কিন্তু একটা ফেডেড আকার ধারণ করেছে, এটা হচ্ছে মাইল্ড একটা পেলর। আর এটা হচ্ছে একদমই সাদা ফেডেড হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে সিভিয়ার পামার পেলর। আর পায়েতেও ঠিক একই ধরন, হোল বডিতে পেলর হলে এরকম দেখতে লাগে। তাহলে আমরা পেলনেসটা দেখলাম। এরপরে স্কিন হচ্ছে ইয়েলো আকার ধারণ করে এবং ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ স্কিনের যে আমরা গায়ে হাত দিলে যে একটা গরম ভাব পাই সেটা কিন্তু অ্যানিমিয়া হলে পাওয়া যাবে না। এছাড়া ফ্যাটিক, ডিজিনেস, লেথার্জি, টায়ার্ডনেস, লো এনার্জি ইত্যাদি হয়, অর্থাৎ যখন তারা খেলছে অথবা বাচ্চারা যখন খেলছে অথবা কোনো পড়াশোনা করছে অথবা কোনো অফিসে কাজ করছে, তখন কিন্তু একটা ক্লান্তি ভাব আসবে, লেথার্জি আসবে, সবসময় মনে হবে যেন কোনো এনার্জি পাচ্ছি না, সবসময় মনে হবে একটু ঘুমিয়ে থাকলে ভালো হয় বা রেস্ট নিলে একটু ভালো হয়। এছাড়া শর্টনেস অফ ব্রিথ, আনইউজুয়ালি র্যাপিড একটা হার্টবিট দেখা যাবে, এবং পার্টিকুলার ডিউরিং এক্সারসাইজের সময় একটা র্যাপিড হার্টবিট হবে, আর হচ্ছে যে শর্টনেস অফ ব্রিথ হবে, অর্থাৎ সবসময় মনে হবে যেন আরেকটু নিঃশ্বাস নিলে ভালো হতো, আরেকটু ভেতরে অক্সিজেন ঢুকলে যেন ভালো হতো, এরকম শর্টনেস অফ ব্রিথ দেখা দেবে। অ্যানিমিয়া যে আদার সাইন সিমটমসগুলো আছে তাদের মধ্যে মেন হলো ইডিমা অ্যান্ড ইভেন অ্যানাসার্কা। ইডিমা কি? ইডিমা হলো সোয়েলিং, যখন বডি টিস্যুর মধ্যে ফ্লুইডের রিটেনশন হয় তখন তাকে বলা হয় ইডিমা। এটি কোনো একটা লোকালাইজড পার্ট অথবা স্পেশালাইজড পার্টে সোয়েলিং যখন হচ্ছে তখন তাকে আমরা বলছি ইডিমা, কিন্তু যখন হোল বডিতে এই সোয়েলিং বা ইডিমাটা হচ্ছে তখন তাকে বলছি আমরা কি অ্যানাসার্কা। এছাড়া কর্নার্স অফ দ্য লিপস, এই যে কর্নার্স, লিপসের যে কর্নার, এখানে ক্র্যাক দেখা দিতে পারে। এছাড়া এক্সারসাইজের সময় বিশেষ করে এক্সারসাইজের সময় হেডেক, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হয়, আর কনসেন্ট্রেট করতে পারে না, কনসেন্ট্রেট করতে খুব অসুবিধা হয়, মানে যে কোনো কাজে পড়াশোনা করার ছেলে মেয়েদের
পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বা অফিসে কাজ করতে পারে না, বা কোনো কিছু কাজ যখন করছে তখন ভীষণ পরিমাণে অসুবিধা হয় কনসেন্ট্রেট করতে। এছাড়া লেগ ক্র্যাম্পস। লেগ ক্র্যাম্পসটা কেন হয়? লেগ ক্র্যাম্পস হয় এই কারণে যে এমনিতেই অ্যানিমিয়া মানে অক্সিজেনের অভাব, অর্থাৎ হিমোগ্লোবিন কম পরিমাণে তৈরি হচ্ছে, সেলের মধ্যে অক্সিজেন কম যাচ্ছে। তাহলে অক্সিজেন যদি সেলের মধ্যে কম যায়, এদিকে মাসেল হার্ড ওয়ার্ক করছে, তাহলে মাসেলের মধ্যে যদি অক্সিজেন যা দরকার সেই অনুযায়ী যদি রিকোয়ারমেন্ট অনুসারে যদি অক্সিজেনটা না পায়, তখন মাসেল ক্র্যাম্প হয়, উইকনেস হবে, ফ্যাটিক হবে মাসেল। আর লোয়ার্ড রেজিস্ট্যান্স টু ইনফেকশনস অ্যান্ড ফ্রিকোয়েন্ট ইলনেস। হিমোগ্লোবিন কম থাকা মানে, বা ব্লাড ঠিক মতো করে কাজ করছে না মানে হচ্ছে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট সেলের মধ্যে পৌঁছাতে ভালো করে পারছে না। সেলের মধ্যে যদি নিউট্রিয়েন্ট বা অক্সিজেন যদি ঠিক মতো করে না পৌঁছায়, তাহলে সেলও ঠিক মতো করে কাজ করতে পারবে না। সেজন্য ফ্রিকোয়েন্টলি এখানে ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকে। অ্যানিমিয়ার আরেকটি লক্ষণ হলো জন্ডিস এবং স্প্লিনোমেগালি। এই জন্ডিস এবং স্প্লিনোমেগালি অনেক ধরনের অ্যানিমিয়াতে দেখা যায়, যেমন হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া মানে হিমোলাইসিস হয়ে যাচ্ছে আরবিসির। হিমোলাইসিস মানে ডিস্ট্রাকশন। তাহলে আরবিসি যখন ডিস্ট্রাকশন হচ্ছে, এমনি নর্মাল প্রসেসে যখন আরবিসি ডিস্ট্রাকশন হয়, তখন ইয়েলো একটা পিগমেন্ট প্রডিউস হয় ডিস্ট্রাকশনের পরে। তখন সেই যে ইয়েলো পিগমেন্ট, এটাকে বলা হচ্ছে বিলিভার্ডিন। আর এই যে বিলিভার্ডিন, যত বেশি পরিমাণে আরবিসি ডিস্ট্রাকশন হবে, তত বেশি পরিমাণে বিলিভার্ডিন প্রোডাকশন হবে। তাহলে এই বিলিভার্ডিন, এই যে ইয়েলো পিগমেন্ট, সেটা আমাদের স্কিনে এবং আইয়েতে গিয়ে ডিপোজিশন হচ্ছে। সেজন্য আমরা জন্ডিসের মতো একটা ইয়েলোইস কালার আমাদের শরীরে দেখতে পাই অনেক সময়। আর স্প্লিনোমেগালি কি? স্প্লিনোমেগালি মানে হচ্ছে স্প্লিন যখন আমাদের বড় হয়ে যাচ্ছে, এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন ইজ কল্ড স্প্লিনোমেগালি। তাহলে এই যে স্প্লিনোমেগালি কেন হচ্ছে? স্প্লিনোমেগালি হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে স্প্লিনের মধ্যে, এবং আরবিসি যত বেশি পরিমাণে ডিস্ট্রাকশন হবে, তত স্প্লিনের কাজ বাড়বে, স্প্লিনকে বেশি কাজ করতে হবে। সেই স্প্লিন যখন অতিরিক্ত কাজ করবে, নর্মালের থেকে যখন অতিরিক্ত কাজ করতে হবে, তখন স্প্লিনের এনলার্জমেন্ট হয়। এটাকেই বলা হচ্ছে স্প্লিনোমেগালি। সিস্টেম অনুযায়ী অ্যানিমিয়ার যদি লক্ষণ আমরা দেখি, তাহলে প্রথমেই আমরা দেখব নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে ব্রেনের মধ্যে কি হচ্ছে না, ফ্যাটিক, ডিজিনেস এবং ফেন্টিং। অনেক সময় এরা কিন্তু মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। স্কিনের মধ্যে পেলনেস দেখা দিচ্ছে, কুল, স্কিনটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, আর ইয়েলোইং আকার ধারণ করে। এগুলো কিন্তু সবই এক্সপ্লেন করা হয়েছে। হার্টের মধ্যে অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হচ্ছে না, পালপিটেশন হচ্ছে, র্যাপিড হার্ট রেট হচ্ছে, চেস্ট পেন, অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক হতে পারে, অর্থাৎ বুক ধরপড় করছে অনেক সময়, র্যাপিড হার্ট রেট হচ্ছে। আর চেস্ট পেন অর্থাৎ অক্সিজেন মাসেল, মানে হার্টের যে মাসেল বা সেল, এরা তো অক্সিজেনটা প্রফিউজলি পাচ্ছে না, যে জন্য তারা ঠিকমতো করে পাম্প করতে পারছে না, তার জন্য চেস্ট পেন হচ্ছে, অ্যাঞ্জাইনা হচ্ছে, এবং হার্ট অ্যাটাকও হতে পারে। স্প্লিনটা ওই অতিরিক্ত পরিমাণে এরিথ্রোসাইটসকে ধ্বংস করছে, ডিস্ট্রাকশন করার জন্য তাদের অতিরিক্ত লোড হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, স্প্লিনটা এনলার্জ হয়ে যাচ্ছে। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে কি হচ্ছে, চেঞ্জ স্টুল কালারটা কেন চেঞ্জ হচ্ছে না, গ্যাস্ট্রাইটিস অর্থাৎ বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে যদি কোনো ধরনের ব্লিডিং হয়, তাহলে সেই ব্লাডটা স্টুলের সাথে অ্যাটাচ হচ্ছে, এবং তখন ওই ব্ল্যাক অথবা টেরি কালারের স্টুল দেখা যায়। মাসেলের মধ্যে কি হচ্ছে, উইকনেস। মাসেলের যেহেতু অক্সিজেন নেই, অক্সিজেনটা কম পরিমাণে পৌঁছাচ্ছে, সেজন্য মাসেল উইকনেস হচ্ছে। রেসপিরেটরি সিস্টেমেও তাই, শর্টনেস অফ ব্রিথ হচ্ছে, যেন মনে হচ্ছে আরও বেশি অক্সিজেন পেলে শরীর ভালো হতো। আর আইয়ের মধ্যে হচ্ছে ইয়েলোইং, ওই বিলিভার্ডিন যখন বেশি পরিমাণে প্রোডাকশন হচ্ছে, তখন আইয়ের মধ্যে ইয়েলোইং একটা অ্যাপিয়ারেন্স দেখা দিচ্ছে। এগুলো হলো সিস্টেম অনুযায়ী। নেক্সট ভিডিও হলো প্রিভেনশন অফ অ্যানিমিয়া। এখানে অ্যানিমিয়ার প্রিভেনশন সম্বন্ধে আলোচনা করা হবে, এবং এছাড়াও অ্যানিমিয়া মুক্ত ভারত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।